পথ চলতি। পথ চলতি কথার অর্থ কী কী মনে হয় তোমাদের? বলতে পারবে তোমরা? পথ চলতি কথার অর্থ হলো পথ চলাকালীন বা যাবার পথে ঘটেছে এমন। সহজ কথায় রাস্তা দিয়ে চলার সময় বা ভ্রমণের সময় কোনো অভিজ্ঞতার কথা বলা বা লেখা হয়েছে এমন বোঝায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গল্পটি একটি ভ্রমণ বৃত্তান্তমূলক গল্প। এখানে লেখক নিজেই ট্রেন সফর করছিলেন এবং সেই যাত্রাপথে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল সেটি পাঠকদের সাথে ব্যক্ত করেছেন। ঠিক আছে, তো এই গল্পটি পড়ে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো, 1. লেখক কোথায় যাচ্ছিলেন, 2. তাঁর সফরসঙ্গী কারা হয়েছিল, 3. সমস্ত যাত্রাপথে তাঁর সাথে কী ঘটেছিল, 4. তিনি সমস্ত ব্যাপারটা কীভাবে সামলেছিলেন, 5. অবশেষে তিনি কোথায় পৌঁছলেন, 6. সমগ্র সফরটি তার কাছে এত স্মৃতিবিজড়িত কেন। ঠিক আছে, তো এই গল্পটি তোমাদের যে রয়েছে ক্লাস 8-এ, তো এই গল্পটি পড়লে আমরা এতগুলো কিছু জানতে পারবো। ঠিক আছে, তো বিস্তারিতভাবে জানার জন্য চলো পুরো গল্পটি আমরা পাঠ করি এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা খুব ভালো করে এই গল্পটি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে পথ চলতি গল্পটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, তিনি তার জীবনে কোনো একটা সময় তিনি সম্ভবত সেটা 1928 সাল, যেটা শীতকালে ঘটেছিল, সেই সময় তিনি তার শ্বশুরবাড়িতে গেছিলেন এবং সেই শ্বশুরবাড়ি থেকে তিনি তার নিজ বাড়িতে ফিরছিলেন ট্রেনে করে। ঠিক আছে, তো সেই যে ট্রেনে করে সমগ্র যাত্রাপথে যে বর্ণনাটা তিনি এভাবে দিয়েছেন, ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না। শ্বশুরালয় গয়া থেকে ফিরছি, দেহরাদুন এক্সপ্রেস ধরব, সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে। অর্থাৎ তিনি ওই 1928 সাল নাগাদ যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, তিনি তার শ্বশুরবাড়ি গয়া, সেই গয়া থেকে তিনি ফিরছিলেন এবং ফিরছিলেন একটা দেহরাদুন এক্সপ্রেস বলে একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে তিনি আসবেন বলে সেখানকার টিকিট কেটেছিলেন এবং সেখানে তিনি অপেক্ষা করছিলেন। ঠিক আছে, স্টেশনে পৌঁছে দেখলুম ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম। মধ্যম শ্রেণীর কোনো কামরাতে তো ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি, এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। আচ্ছা, তাহলে কি হলো? তো তিনি স্টেশনে যখন তিনি পৌঁছলেন, তিনি দেখতে পেলেন যে তার যে ট্রেনে তার আসার কথা ছিল সেটা যথাযথ সময় প্ল্যাটফর্মে এলো, কিন্তু সেদিনকে অসম্ভব ভিড় ছিল সেই প্ল্যাটফর্মে এবং কোনো কামরাতেই তেমনভাবে ঢুকতে পারা যাচ্ছিল না, যেটা হচ্ছে এত ভিড় ছিল। কিন্তু তৃতীয় শ্রেণীর যে বগি রয়েছে সেই বগির কাছে দেখতে পেলেন তিনি একদম লোকের সেখানে ভিড় নেই। তো সেইখানে গিয়ে তিনি জানলা দিয়ে যখন উঁকি মারলেন তখন দেখতে পেলেন, এবার বলেছেন, গিয়ে দেখি এই বিরাট গাড়িখানির গুটি কতক কাবুলিওয়ালার দখলে। হ্যাঁ, আচ্ছা, কাবুলিওয়ালা কথাবার্তা হচ্ছে আফগানিস্তানের কিছু শ্রেণীর মানুষদেরকে বলা হয় কাবুলিওয়ালা। ঠিক আছে, আফগানিস্তানে যারা বসবাস করেন। তো সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারলে হুঙ্কা ছাড়ছে, ইয়ে গার্ড তোমারা ওয়াস্তে নেই, যেও তুম উধর। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক টেকিয়ে রাখছে। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না। আচ্ছা, কাবুলিওয়ালারা সাধারণত অনেক বড় বড় চেহারার হয়, ওদের মাথায় পাগড়ি থাকে এবং তারা হিন্দি ভাষাতে কথা বলে। হিন্দি ভাষা না, ওদের আফগানিস্তান কিছু ভাষা রয়েছে এবং হিন্দি মিশিয়ে তিনি কথা বলছেন। তো তারা সেই কামরাটা দখল করে রেখেছেন এবং সেখানে যারা যারা যাচ্ছে তাদেরকে কিন্তু এই হিন্দিতে কিছু কথা বলে, অর্থাৎ সেই কামরা তাদের দখলে রয়েছে এরকম কিছু কথা বলে কাউকে আর উঠতে দিচ্ছে না। এবং রেলের যে কর্মচারী বা পুলিশ থাকে তারাও কিন্তু সেই ত্রিসীমানার দিকে যাচ্ছে না। তো সুতরাং সেই যে কামরাটা রয়েছে সেই কামরাটা ফাঁকাই থাকছে, শুধুমাত্র ওই কাবুলিওয়ালাদের ছাড়া। ঠিক আছে, দেখো তারপরে কি বলছেন লেখক, তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো আর ওখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি 2-4টি ফার্সি কথা বলতে পারি। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। অন্তত তখন তাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না। একে তো পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে 2-1 কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে বাঙালিবাবুর মুখে ফার্সি শুনে, আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে।
জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশুসুলভ ভাবও আছে। তো যাই হোক, লেখক এখানে একটি দুর্বলতাও ছিল এবং একটি কিছু কিছু ভিতরে একটু শক্তিও ছিল, যেটা মানে তিনি আশাবাদী ছিলেন যে তিনি এই কাবুলদের যে ভাষা, সেই ভাষার মধ্যে কিন্তু শিক্ষিত সমাজের যে ভাষা, যেটা হচ্ছে পস্তু ভাষা, তো সেই ভাষাটা কিন্তু তিনি কিন্তু জানতেন। ঠিক আছে, তো যাই হোক, তো তিনি ঠিক করলেন যে তিনি ওই গাড়িতে ঢুকবেন, ওই কামরাতেই ঢুকবেন। যেহেতু তিনি ফার্সি কথা অল্প কিছু সংখ্যক ভাবে বলতে পারেন, সুতরাং সেইভাবে কিন্তু তিনি সেভাবে ম্যানেজ করবেন, হ্যাঁ ম্যানেজ করতে পারবেন বলে তার বিশ্বাস ছিল। এবং তার মধ্যে এটুকুও তিনি আশাবাদী ছিলেন যে ওই যে ভাষাটা যেটা তিনি জানতেন, পাঠানদের মাতৃভাষা পস্তু, তো সেই পস্তুর অন্তত কিছু লোক ওরা বুঝতে পারবে, এবং তারা হয়তো মনে করবেন যে ওদেরই কোনো একজন বাংলাভাষী লোক ওদের ভাষা যেহেতু বলছে, তো তিনি হয়তো তাদের কাছে কিছু সম্মানও পাবে এবং সেই কামরাতে জায়গা পাবে। সেই বিশ্বাস থেকে কিন্তু লেখক ওই কামরাতেই ঢুকবেন বলে ঠিক করলেন। ঠিক আছে, নেক্সট দেখো, তিনি বলেছেন যে সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল, আরও টেনে খুলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় 5-6 জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কিধার আতে হো, ये गाड़ी तुम लोगों के वास्ते नहीं, सिर्फ हम पाठान लोग इसमें जाते हैं। আমি এর জবাব দিলাম ফার্সিতে, মরা জগহ বিদেহ বরাহে সিরিপ অক আদমি, অর্থাৎ আমাকে জায়গা দাও, খালি একজন মানুষের জন্য। যা অনুমান করছিলাম ওরা যেন একটু হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বলল, কেয়া মাংতা। আমি আবার ফার্সিতে বললুম, ফার্সি নমি দানি, ফার্সি নমি গই, অর্থাৎ ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না। খুব সম্ভবত এদের মধ্যে ফার্সি জানার লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিলের ভাব দেখিয়ে বললুম, চিজ তরফ ই আফগানিস্তানি মি আদমি কি দর জবানি ফার্সি গুফ গু কর্দনে তাকত ই সুমানিস্ত। আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলার ক্ষমতা তোমাদের নেই? যখন তারা মুখ চাওয়াচাবি করছে, তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে, मैं फारसमी দনম চি খাই, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও? আমি উত্তর দিলুম, মন গুফতা বুদম মরা জগহ বি দেহ। আমি বললুম, আমাকে জায়গা দাও। তখন সে জিজ্ঞাসা করলো, কুজা মি রভি, অর্থাৎ কোথায় যাবে? জবাব দিলুম, দর শহর কলকাতা বি রভম, কলকাতা শহরে যাব। তো যেহেতু লেখক ওদের সাথে ফার্সিতেই কথা বলার ম্যানেজ করার মতন কথাবার্তা বলতে পারলেন, তো লেখক তো শিক্ষিত ভাষায় কথা বলছিলেন, অর্থাৎ তাদের যে ভাষার যে শিক্ষিত ভাষা, সেই ভাষাতেই কথা বলছিলেন, এবং লেখক তিনি বুঝতে পারলেন যে সেই ভাষা কিন্তু তারা ঠিকমতো জানে না, হ্যাঁ, অর্থাৎ লেখকের ভাষা কিন্তু ঠিক মতন তারা বুঝতে পারছে না। তখন তাদের মধ্যে থেকে একজন ছেলে, যেহেতু সে ছেলেটা অল্প কিছু লেখকের ভাষা জানেন, সুতরাং সেও লেখকের সঙ্গে সেইভাবে কথা বলতে শুরু করলো। তখন লেখক সেই ছেলেটার সঙ্গে কথা বলে তিনি তার বক্তব্য বললেন যে তিনি কলকাতা যাবেন, এবং সেই কামরার মধ্যে তাকে জায়গা দিতে বললেন লেখক। ঠিক আছে, তখন দেখো, তখন পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বলল, বেলে আন্দার বি অ, আচ্ছা ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিল। তার সঙ্গে একটু সমীয় ভাব করার ভাবও ছিল, যেন এক মস্ত আলেম এসেছেন। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে। তো এবার বুঝতে পারলে যে যখন লেখক তাদের মধ্যে ওই কথাটি বলাবলি করছেন, তখন লেখক ওদের যে কামরার মধ্যে তিনি ঢুকার মতন অনুমতি পেলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে লেখককে প্রবেশ করার অনুমতি দিলেন, এবং লেখক যখন প্রবেশ করলেন তখন কিন্তু ওদের একটা যে বড় একটা জায়গা লেখকের জন্য ছেড়ে দিলেন, এবং লেখক মনে করলেন যে এমনভাবে তারা জায়গাটা ছেড়ে দিলেন যেন এক মস্ত আলেম এসেছেন। আলেম মানে হচ্ছে সর্বজ্ঞ, তিনি সর্বকিছু জানেন, অর্থাৎ অনেক কিছু উচ্চ বিদ্যা সম্পন্ন মানুষকে যেভাবে সম্মান দেওয়া হয়, তারা লেখককে ঠিক সেভাবে সম্মান করেন এবং তাদের জায়গা ছেড়ে দিলেন। আচ্ছা, এবার ইতিমধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দিল। ঠিক আছে, কিন্তু গুরু বলে রক্ষা পেলুম, বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবিয়াল এরিয়া, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলির মতো সাধারণত এরা ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায়। দু একজন মাঝে মাঝে এক হাত লবচ ফার্সি বলল বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। তো এবার লেখক বুঝতে পারলেন যে এরা পুরোপুরি যে কাবুলের ভাষা
সেটা উত্তর পশ্চিম সীমান্ত, আর পাঠান যে এরিয়া সেইখানকার উপজাতি অঞ্চলের লোক, তারা কিন্তু শিক্ষিত জাতির কথা ঠিক মতন তারা বলতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, তারা কিন্তু হিন্দুস্তানিতেও কথা বলতে পারে, বুঝতে পারে, আর বাংলাতেও কিন্তু বলতে পারে, হ্যাঁ, প্রায় সবই বুঝতে এবং বলতেও অল্প স্বল্প পারে। সুতরাং লেখকের কিন্তু আরও একটা সুবিধা হয়ে গেল তার নিজের ভাষাতে বা হিন্দুস্তানিতে কথা বলার জন্য, ঠিক আছে। এর মধ্যে কিন্তু মাঝে মাঝে দু একজনও কিন্তু ওই অল্প স্বল্প ফারসি বললো বটে, কিন্তু সে থেকে বেশি তারা এগোতে পারলো না। যাই হোক, দেখো এবারে ট্রেন চলছে, চারিদিকে বেশ তাকিয়ে নিলুম। প্রায় 16 জন পাঠান মর্দ এই গাড়ির যাত্রী। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলে। আচ্ছা, তো এবারে যেহেতু তাদের লেখক এবারে কামরাতে ঢুকে বসলেন এবং চতুর্দিকে যখন তাকিয়ে দেখলেন প্রায় 16 জন কিন্তু সেই যাত্রী, সেই পাঠানরা যারা ছিলেন তারা কিন্তু প্রায় 16 জন সেই কামরার মধ্যে বসছিলেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কতজন পাঠান লেখকের কামরাতে বসেছিলেন। উত্তর তোমাদের হবে 16 জন, ঠিক আছে। তবে তারা কী পোশাক পরেছিল, তাদের যে গাড়িখানা বাসি কাপড় চোপড়, অর্থাৎ যেখানে বসছিলেন সেখানে বাসি কাপড় চোপড় রয়েছে, তাদের মধ্যে তাদের গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে এবং হিং, হ্যাঁ, তারা হিংও ব্যবহার করার ফলে হিঙের গন্ধও কিন্তু সেখান থেকে লেখক পাচ্ছেন, যার কারণে লেখকের কিন্তু তিনি একটু অস্বস্তি বোধ করছেন এরকম একটা উদ্ভট বিকট গন্ধর জন্য, ঠিক আছে। একটুখানি দূরে উপরের বাঙ্কের উপরে শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়াবস্থা থেকে উঠে খাটন মালা হয়ে আসন নিয়ে বসছিল। টঙের পর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে, বাবু বাংলাদেশের থুম নিয়ে আইছো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? বৃদ্ধ পাঠানটি বললে, পড়ুয়াহালি। বাবু দান নি বালো হইছে? ধান ভালো হয়েছে কি? বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। তারপরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইল্লা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন, কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, বাবু তুম ডরমত, अगर कोई पूछेगा कि तुम बांगाली पठानों की गाड़ी में बर के कहे सर काटते हो तो हम लोग बोलेगा वो हमारा बाबू হয়, हमारा হিসাব লিখতে হয়। তার দরদ দেখে খুশি হলুম যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেটি তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নবিস কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলে। তো যাই হোক, এখানে তোমরা বুঝতে পারছো যে লেখক যখন ওই কামরাতে ঢুকেছিলেন তখন ওই কামরার মধ্যে উপরে একজন যে বৃদ্ধ পাঠান তিনি কিন্তু বাংলাদেশের ভাষাতে লেখককে কিছু জিজ্ঞেস করলেন। লেখককেও বাংলাদেশের ভাষাতে উত্তর দিলেন বাংলাদেশের ভাষা, ঠিক আছে, বাংলা ভাষা নয় কিন্তু বাংলাদেশের ভাষা, হ্যাঁ। তো এইভাবে আলাপচারিতা হলো। তো তখন তার মাঝখানে আরেকজন পাঠান সেও লেখককে খুব পছন্দ করলেন, অর্থাৎ লেখকের আচার ব্যবহার এবং ভাষা শুনে কিন্তু সেখানকার সমস্ত পাঠানরা কিন্তু লেখককে খুবই পছন্দ করতে লাগলেন। এবং তিনি আরেকটা পাঠান বললেন যে যদি বাইরে কেউ জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন, তখন লেখক যেন বলে দেন যে উনি কিন্তু ওনাদেরই লোক, হ্যাঁ, ওনাদের হিসাব লেখার জন্য তিনি এখানে আছেন। তো এইভাবে কিন্তু ওনারা ম্যানেজ করলেন যাতে লেখককে মাঝপথে ওদের কামরা ছেড়ে নেমে যেতে না হয়, ঠিক আছে। আমি বললুম, তোমরা কেউ খুশহাল খাঁ খট্টকের গজল জানো? খুশহাল খাঁ খট্টক হচ্ছেন সম্রাট আওরঙ্গজেবের সময় মানুষ, পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তো এটা তোমরা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে খুশহাল খট্টককে, তো খুশহাল খট্টক হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, ঠিক আছে। তাতে একটি পাঠান যে উপরের ব্যাংকে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশহাল খাঁ খট্টকের গজল শুনবে? বাবু দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশহাল খাঁ খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তারপর ঢাকের বাদ্যি থামিলেই যেমন মিষ্টি লাগে তার গান থামলো। তার মানে এখানে লেখক কিন্তু ওদের যে জাতির বিখ্যাত একজন কবি, সেই কবির কথা উল্লেখ করলেন। তো উল্লেখ করার পরে সেই সবার মাঝখানে সেই খুশহাল খাঁ খট্টকের গজল জানে এমন একজন পাঠান, সে কিন্তু খুব মনের আনন্দে লেখককে গান শোনাবার কথা বললেন এবং লেখকও সম্মতি দিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে সেই গজলটা তিনি গাইতে শুরু করলেন, ঠিক আছে। লেখকেরও সেই গান শুনতে ভালো লাগলো এবং সেই কামাতে সময় সবাই কিন্তু সেই গজল শুনতে থাকলো, ঠিক আছে।
আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলুম। বহুত খুব, বাহবা, বেশ, ধন্যবাদ। পোস্তু গজল তো শোনালে, এখন আদম খান আর দুখরানির মোহাম্মতের কিস্সা কেউ জানো? তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো। বলো, কি বলছো বাবু? আদম খান দুখরানির কিস্সা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান করে আর কতটা পাঠ করে যেতে লাগলো। তো খুশহাল খট্টকের গজল শোনার পরে লেখক কিন্তু আবার একজনের নাম বললেন। তো সেটাও কিন্তু ওরা খুব পরিচিতি, এবং সেই সঙ্গে সঙ্গে তারাও সেই গল্পটা লেখককে শোনাতে লাগলেন। ঠিক আছে, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পোস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। তো সবাই মিলে যেহেতু একটা কামরায় বসছে এবং লেখক তাদের যে সাহিত্য সংস্কৃতি চর্চা করতে লাগলেন, তো তারাও কিন্তু খুব খুশি হয়ে লেখককে তাদের সেই যে সাহিত্য সংস্কৃতির যে নমুনা পেশ করতে লাগলেন। তো সমস্ত কামরাটাই কিন্তু মনে হচ্ছে যেন এক পোস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন সেখানে চলছে, এটা এরকম মনে হচ্ছে। ঠিক আছে, আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনলুম। পস্তু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে। কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেকটা শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কি আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না? ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে, মায় আমাদের খাস দোহাতি কথাও কত জেনে নিয়েছে। তো লেখক সবার সাথে গল্প করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন যে তাঁর সামনে দুজন পাঠান কিন্তু বসে তাদের নিজেদের ভাষায় লেখকের সম্বন্ধেই আলোচনা করছে। লেখক তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা থেকে তিনি বুঝতে পারলেন, এবং অল্প কিছু কথা জানার সত্ত্বেও লেখক তাদের কথাবার্তার টোন শুনে তিনি বুঝতে পারলেন যে লেখকের সম্বন্ধে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং লেখককে খুব সম্মানের চোখে তারা দেখছেন। এইভাবে কিন্তু লেখক অনুমান করতে পারছেন যে যাদের সম্বন্ধে এই পাঠানরাও নিজেদের মধ্যে আলোচনা করছে। পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকা, অনেকদিন আগে পড়েছিলাম, সে কথা মনে হচ্ছে। তো লেখক কোনো এক সময় গল্পতে এরকম লেখকের জীবনে যে ঘটনাটি বর্তমান ঘটে চলেছে সেরকমই কিন্তু কোনো একটা গল্প তিনি অন্য কোনো বইতে, যেটা বইটার নাম হচ্ছে প্রবর্তক, সেই পত্রিকা তিনি পড়েছিলেন। এখন কিন্তু লেখকের সেই গল্পটার কথা, সেই যে যেটা পড়েছিলেন সেটার কথা কিন্তু তার নিজের যে অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে সেটার সঙ্গে তিনি মিল পেতে তার সেটা মনে পড়লো। ঠিক আছে, পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে তখন রোজার সময় সকলেই আগে সান্ধ্য হওয়ার সেরে নিচ্ছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো এদের সঙ্গে থেকে। গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার পরের দিন খুব ভোরে উঠেই দেখি এদের মধ্যে কেউ কেউ নামাজ পড়ছে, আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান, রোটা আর কাবাব। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছেন। নব্বত ও নও আসমা ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম এক মালার একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে সৌপ্তিক প্রশ্ন শুধালেন। বাবু, কাল রাতে একটু কায়দ হইবার পারছিলে, অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলে? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। তো এখানে লেখক বলতে চাচ্ছেন যে এমনি কথা বলতে বলতে তাদের রাত হয়ে গেল, রাতে বা শোয়ার সময়। তো সবাই কিন্তু একটা করে বার্থ বা একটা করে বেঞ্চ বা যে যার শোবার জায়গা রয়েছে সেটা দখল করলো, এবং সবাই আগেই যে যারা আহার করে নিয়েছিল। হ্যাঁ, এ রাত্রেবেলা সবার সাথে লেখকেরও ভালো ঘুম হলো। তাদের মধ্যে যে ওই যে একটা প্রথমে ঢোকার সময় যে অস্বাভাবিক গন্ধ পাচ্ছিলেন, সেই গন্ধটি তিনি এখন আর পাচ্ছেন না। কারণ কি, তিনি অনেকক্ষণ ধরে সেই কামরাতে থাকতে থাকতে সেই গন্ধের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তো তারপরে দেখুন ভোরে উঠে পরদিন দেখেন যে কেউ কেউ নামাজ পড়ছে, হ্যাঁ, কেউ কেউ হয়তো তাড়াতাড়ি আহার সেরে নিচ্ছে, কারণ কেউ অত সবাই মুসলমান, তাহলে মুসলমানদের মধ্যে একটা যে রোজা বলে একটা তাদের যেটা ধর্মীয় সংস্কার পালন করতে হয়, তো সেটাতে তারা যে যারা পালন করে নিচ্ছেন। তো এবারে লেখক তো আর তিনি মুসলিম ছিলেন না, তো তিনি সেটা করেননি। তো তিনি উঠার পরে যে আগের বারে যে বৃদ্ধটার সঙ্গে কথা হয়েছিল সেই বৃদ্ধর সঙ্গে চোখাচোখি হতে তিনিও কিন্তু জিজ্ঞেস করলেন লেখককে যে তার ভালো ঘুম হয়েছে কিনা। তো লেখকও স্বাভাবিকভাবে উত্তর দিলেন যে হ্যাঁ, আমারও ভালো ঘুম হয়েছে, এবং তিনি বাকিদের সকলের যে কাজকর্ম তিনি দেখতে থাকছেন। এইভাবে করতে করতে গাড়ি কিন্তু আসানসোলে এসে পড়লো। ঠিক আছে, এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী
ভিন্ন জাতির বন্ধু কতগুলির সঙ্গ সুখ লাভ হলো, তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধহয় এভাবে নয়, কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবে আমার মনে পড়ছে। তো লেখক এবার যখন তিনি এসে পড়লেন, অবশেষে আসানসোল থেকে আবার কলকাতা এসে পড়লেন, যেহেতু লেখকের গন্তব্যস্থল ছিল কলকাতা, তো তিনি কলকাতা এসে গেলেন। কলকাতা এসে যাওয়ার পরে কিন্তু তিনি ট্রেন থেকে নেমে এলেন। তো এই যে সারা রাত্রি ধরে যে একটা যারা হচ্ছে একদম অপরিচিত লোক এবং ভিন্ন ধর্মীয় লোক, হ্যাঁ, তাদের সঙ্গে যে নিরবিচ্ছিন্নভাবে আনন্দে সেই সারা রাত্রিটা তিনি কাটিয়েছেন, যে কিছুক্ষণের জন্য যে সহযাত্রী ছিলেন এবং তাদের সঙ্গে যে অভিজ্ঞতা সঞ্চয় লেখক এখানে হলো, তো সেই স্মৃতিটা কিন্তু লেখকের কাছে ভীষণভাবে কিন্তু সারা জীবন মনে থাকবে। কারণ তাদের কাছ থেকে যে এতটা ভালো ব্যবহার পাবেন লেখক কিন্তু তিনি আদৌ বুঝতে পারেননি। তো যাই হোক, এই ভিন্ন ধর্মী এবং ভিন্ন দেশীয় কিছু লোকেদের যে আপ্যায়ন, লেখকের প্রতি তাদের যে সম্মান, সেটা কিন্তু লেখক প্রথমে একদম বুঝতে পারেননি। পরবর্তীকালে বুঝতে পারার ফলে লেখকের মনেও কিন্তু ওদের প্রতি একটা সুন্দর ধারণা তৈরি হলো। তো সেই ধারণার মধ্য দিয়ে লেখকের মনে হচ্ছে যে সেই রাত্রির কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে পথ চলতি গল্পটা কত সুন্দর একটা গল্প। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এর পরে যে হাতে কলমে যে চ্যাপ্টারটা রয়েছে, তো সেটার জন্য কিন্তু তোমরা পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এরপরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এক এক করে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আবার কমেন্টে জানিও। ঠিক আছে, নেক্সট ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।